ইয়ার জন্য। কিছুক্ষণ পর নিধি তার বান্ধবীদের সাথে বাইরে বের হয়। তারপর আমি তাদের সামনে গিয়ে বললাম, নিধি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা বলো, কি বলবে? আমি তার সামনে হাঁটু গেড়ে গোলাপ হাতে নিয়ে বললাম, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেই দিনই তোমার ওপর ফিদা হয়ে যায়। জানি না তা কখন ভালোবাসায় পরিণত হবে, তাই আজ আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ নিধি, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? কি ভাবছেন চড়গুলো কার গালে পড়েছে? আর কারো নয়, ঠিকই ভেবেছেন, আমার গালেই পড়েছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ভালোবাসি বলার? আমি ভালোবাসবো, তাও আবার তোকে, তোর মতো ছোট লোককে? তুই ভাবলি কি করে? আসলে দোষ তোর না, তোর বাবা মার, যে তোর মতো চরিত্রহীন ছেলেকে জন্ম দিয়ে লালন পালন করছে। এগুলো বলে নিধি সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে চোখে জল ফেলছি। তখন আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিল। তারপর আমি তাদের সাথে কথা বলে বাসায় চলে আসি। রাতে বাবা বাসায় এসে জানালেন তার বিজনেস ক্লায়েন্ট আজমল সাহেবের মেয়েকে কোনো গরিব ছেলে প্রপোজ করেছিল, আর মেয়েটি নাকি তাকে চড় মেরেছিল। আর বললেন যে আগামী শুক্রবার ওনার মেয়ে মানে নিধির জন্মদিন, তাই আমাদের ইনভাইট করেছেন। আর বলেছেন বিশেষ করে আমাকে যেন নিয়ে যান, কারণ এখনো পর্যন্ত আমাদের বিজনেস ক্লায়েন্টরা কেউই আমাকে দেখেননি। তারপর সবার সাথে রাতে খাবার খেয়ে রুমে চলে আসি। আসার আগে বাবাকে বললাম 3টে অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাতে, এবং তার আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকবে, আর এই ঠিকানায় পাঠিয়ে দিতে। 3জনের ঠিকানা দিয়ে বললাম, আর বললাম আমি কাল থেকে অফিসে যাব, আর আমার সিকিউরিটির জন্য 5জন গার্ড লাগবে, এবং 2 দিনের মধ্যেই যেন সেক্রেটারি প্লাস গার্ড এগুলো রেডি থাকে, কারণ আর 5 দিন পর নিধির জন্মদিন। সেদিন তাকে বিশাল সারপ্রাইজ দেব, যা সে কখনো ভুলতেও পারবে না। তারপর বাবার সাথে কথা বলে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নতুন গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আজকে আমার প্রথম দিন অফিসে প্লাস মিটিং। রাস্তায় জ্যামে পড়ে গেলাম। তখন দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। তারপরে দেখলাম মেয়েটি আমার গাড়ির গ্লাসে এসে ধাক্কা দিচ্ছে। আমি গ্লাসটা নামিয়ে মেয়েটির সাথে কথা বলছি। তখন দেখি আমার পাশে একটা গাড়িতে নিধি আর তার বান্ধবীরা বসে আছে। তখনই মেয়েটা বলল, স্যার একটা ফুল নেন না, আজকে একটাও বিক্রি করতে পারি নাই। কত করে ফুল? 10 টাকা স্যার একটা ফুল। আমি মেয়েটাকে 1000 টাকা দিলাম, আর নিধিকে উদ্দেশ্য করে বললাম, এইখান থেকে 10টা ফুল ওই ম্যাডামকে দিয়ে আসো, আর বাকি টাকাটা তুমি রেখে দাও। মেয়েটি খুশি মনে চলে গেল। যখন গাড়ির গ্লাস নামাতেই যাব তখন নিধির বান্ধবীরা আমাকে দেখে ফেলে। তা দেখে আমি দ্রুত গ্লাস উঠিয়ে ফেলি। পরে আর তারা আমাকে দেখতে পারেনি, কারণ গাড়ির গ্লাস কালো ছিল, যার ফলে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যায় না সেরকমভাবে। তারপর সিগন্যাল ছেড়ে দেয়। আমি চলে আসি অফিসে। সবাই আমাকে স্বাগতম জানাই। তারপর ম্যানেজার আমাকে কেবিনে নিয়ে যান এবং পরে মিটিং রুমে নিয়ে গেল। আমি মিটিংয়ে মনোযোগ দিলাম। অপরদিকে নিধির বান্ধবীরা নিধিকে বলছে, দোস্ত, আমাদের পাশের গাড়িটা দেখছিস? হ্যাঁ দেখেছি, কি হয়েছে গাড়িতে? দোস্ত, আমার মনে হলো ওই গাড়িতে ফাইন ছিল। তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছোট লোকের কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসবে? এদিকে আমি মিটিং শেষ করে কেবিনে গিয়ে বসলাম। তখন ম্যানেজার সাহেব বললেন, আজমল সাহেবের সাথে আজ আমাদের একটা মিটিং আছে, সেখানে তার মেয়েও থাকবে। তখন আমি ম্যানেজার সাহেবকে বললাম, আপনি কল করে বাবাকে এই মিটিংটা করতে বলেন, আজকে আমার একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি, তারপর দিই এক ঘুম। বিকেলে সিয়ামকে কল দিয়ে বলি এক্ষুনি দেখা করতে, কথা আছে। আমি উঠে ফ্রেশ হয়ে আড্ডাখানায় চলে যাই। গিয়ে দেখি সবাই খুব খুশি, যদিও আমি জানি। তারপরে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোরা 3 বান্দার এইভাবে খুশিতে লাফাইতেছিস কেন? দোস্ত, আমার স্বপ্নটা সত্যি হয়েছে। ফাইম গ্রুপের নতুন এমডি সেক্রেটারি পদে আমাদের নিয়োগ করেছে, সাথে 10,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছে। কাল থেকে জয়েন করতে হবে। তাহলে তো আজকে আমার ট্রিট চাই। চল, আজকে তোকে ট্রিট দেব। যেদিন তুই চাকরি পাবি সেদিন আমাদেরও ট্রিট দিতে হবে। আচ্ছা বেশ, চল। কালকে আমাকে দেখলে যে কি করবি তা ভেবেই হাসি পাচ্ছে। তারপর রেস্টুরেন্টে গেলাম। ঢুকেই পড়লাম এক বিপদে। দেখি সামনের টেবিলে দুলাভাই, আপু আর আমার কিউট ভাগ্নেটা বসে আছে। দুলাভাইকে এরা 3জনেই ফাইম গ্রুপের মালিকের মেয়ের জামাই হিসেবে চেনে। অনেক ফাংশনে বাবার সাথে দেখেছি টিভিতে। আমি ভাবছি কি করে এখান থেকে কেটে পড়বো। তখন দেখি আপু আমাকে ডাকছে, আর যখন ডাক দেবে তখন আমি ইশারায় না করি। আপু বুঝে যায় ব্যাপারটা,
তারপর দুলাভাইকেও বুঝিয়ে বলে। তারপর আমি ওদের থেকে ট্রিট নিয়ে মানে পেট ভরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। এসে দেখি আপু টিভি দেখছে। তখন আপুকে বললাম, এই তুই এই সময় এই বাড়িতে কেন? তার আগে তুই বল, রেস্টুরেন্টে আমাদের দেখে নাচেনার ভান করলে কেন? তারপর আপুকে সব বললাম। আপু তো শুনেই হাসতে লাগলো। তখন আপুকে বললাম, এসে যেহেতু পড়েছিস কয়েকদিন থেকেই দেয়, আর নেক্সট ফ্রাইডে আমাদের একটা ইনভাইট আছে, তোকেও আমাদের সাথে যেতে হবে, না হলে তোর ছোট ভাইয়ের হবু বউকে কিভাবে দেখবি? কি, তুই বিয়ে করবি? নিশ্চয়ই মেয়েটা কালো। এভাবে কিছুক্ষণ আপুর সাথে ঝগড়া করে রুমে এসে ফ্রেশ হয়ে ভাগ্নির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজকে ভাগ্নি বায়না ধরলো তাকে অফিসে নিয়ে যেতে হবে, তাই তাকেও নিয়ে এলাম। কেবিনে গিয়ে বসে কিছুক্ষণ কাজ করছিলাম। তখন ম্যানেজার সাহেব এসে বললেন, বাবা, তোমার জন্য যাদের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে তারা এসে গেছে। কি ভাবছেন, ম্যানেজার হয়ে আমাকে বাবা বলে ডাকলেন কেন? আসলে তিনি আমার বাবার বয়সী হবেন, তাই ওনাকে বলেছে আমাকে বাবা বলে ডাকতে। আমি ওনাকে বললাম ওদের পাঠিয়ে দিতে। তারপর তারা এসে বললেন, স্যার, আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আর আপনাদের আসতে দেরি হলো কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমি ওকে বলেই ওদের দিকে তাকাতেই তারা চমকে যায়। দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছে। তখন সিয়াম বলল, তুই এত বড় লোক, আগে বলিসনি কেন? লাস্ট এক্সামের দিন কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে অফিসের কিছু কাজ করে আমি বাসায় চলে আসি। এভাবেই ব্যস্ততার মধ্যে কেটে যায় আমার 2 দিন। আজ শুক্রবার, নিধির জন্মদিন, তাই গিফট হিসেবে ব্র্যান্ড নিউ কার তাকে পাঠিয়েছি। তারপর সবাই রেডি হলাম নিধির বাসায় যাওয়ার জন্য। এদিকে নিধি গাড়িটা দেখেই তো অবাক হয়ে যায়, আর তার বাবাকে বলে যে এত দামি গাড়িটা কে গিফট করলো। তখন তিনি বললেন, ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন এমডি ওমর ফারুক ফাহিম। নিধি আমার নাম শুনে মনে করার চেষ্টা করে যে এই নামটা আগে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। তারপর তার বান্ধবীরা এসে তাকে বলল যে আজকে তার জন্মদিনে ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন এমডি ওমর ফারুক ফাহিম আসবে, আর তিনি নাকি আমাদের ভার্সিটি থেকে আমাদের সাথেই পড়ালেখা করেছেন। তারপর নিধির চিন্তায় পড়ে গেল, কারণ ভার্সিটিতে তো এত বড় লোকের ছেলে কেউ ছিল না। তাহলে তো আমাদের সাথে এবং একই ভার্সিটি থেকে কিভাবে পাশ করলো, তাও আমরা তাকে দেখিনি। ওহো, আপনাদের তো আরেকটা কথাই বলা হয়নি, আমার ক্রাশের সাথেই আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, মানে নিধির সাথে। কিন্তু নিধি সেটা জানে না, আর তার বাবাও আমাকে দেখেননি কোনোদিন। তাহলে কিভাবে নিধির সাথে আমার বিয়ে ঠিক হলো বুঝতে পারছেন না তো? বুঝতে হলে সাথেই থাকুন। নিধি আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেনি, আর সবাইকে করেছে। আমিও দাওয়াত ছাড়া যাচ্ছি না, কারণ তার বাবা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। তারপর বিকেলে বাবা আর সবাই চলে গেল। আমি সন্ধ্যায় যাব, আমার বাকি কিছু কাজ আছে সেগুলো শেষ করে। তারপর আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের কল দিলাম। 15 মিনিটের ভিতরে সবাই বার্থডের সামনে হাজির হলো। তারপর সবাইকে সব কাজ বুঝিয়ে দিলাম, আর বললাম বাড়ির সবাইকে যেন বলে যা হচ্ছে দেখে যেতে, যেন কোনো কথা না বলে। আমার বাড়ির সবাইকে বুঝিয়ে বললাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নিধির বাসায় যাওয়ার জন্য। আমার পরনে নর্মাল একটা পাঞ্জাবি আর পায়জামা, আর কম দামি এক জোড়া জুতো। তারপর নিধির বাসার উদ্দেশ্যে বের হই। গাড়ি নিইনি, রিক্সা দিয়ে ওদের বাসায় পৌঁছালাম। গেটে দারোয়ান প্রথমে ঢুকতে দেয়নি, কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়ার পর ভিতরে যেতে দিল। আসলে এখনকার মানুষ টাকার জন্য সব করতে পারে, নিজের পরিবারের ক্ষতি করতেও 2 বার ভাবে না। তারপর ভিতরে প্রবেশ করলাম। আমার বন্ধুরা তা দেখে আমার কাছে চলে এলো। তারপর তাদেরকে বললাম, বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলেছিস নাকি? হ্যাঁ। ওদের সাথে কথা বলা শেষ করার সাথে সাথে কে যেন আমার হাত ধরে টান দেয়। পিছনে ঘুরতে ঠাস করে একটা শব্দ হলো। সবাই থমকে যায়। আবু কিছু বলতে চেয়েছিল, আমি ইশারায় তাকে বলতে মানা করি। নিধি আমার গালে চড় মারে আর বলতে থাকে, ছোট লোক কোথাকার, তোকে এখানে ইনভাইট কে করেছে? হ্যাঁ, কেউ না, আজকে তোমার জন্মদিন তো, তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আর এটা তোমার জন্য। একটা ঘড়ি তার দিকে গিয়ে দিই। ঘড়িটা দামি, কিন্তু প্যাকিং সেভাবে করেছি যাতে দামি মনে না হয়। তারপর নিধি বলল, ভিখারির মতো যখন এসেই পড়েছিস, খাবার খেয়ে যাস। আই এম সরি, আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছিলাম তোমাকে তোমার জন্মদিনে গিফট দিয়ে শুভেচ্ছা জানাতে। জানানো হয়ে গেছে, এখন আমার ফিরে যাবার পালা। তারপর আমি সেখান থেকে চলে আসি। আমার সাথে আমার বন্ধুরাও চলে আসে। সেখান থেকে বের হয়ে আমি বাবাকে কল করে বললাম যে নিধির বাবাকে বলতে যে এঙ্গেজমেন্ট কালকে কমিউনিটি সেন্টারে হবে, বলে আমি কলটা কেটে দিই। তারপর আমি বন্ধুদের বললাম, তোরা চলে এসেছিস কেন, তোরা এনজয় করতি?
তখন সিয়াম বলল, বললো যেখানে তোকে অপমান করে দিয়েছে সেখানে আমরা কি করে থাকি, আর এসব করে তুই কি পাচ্ছিস? অপমান ছাড়া তো আর কিছু পাচ্ছিস না। তোরা কি খাবি? আমার খুব খিদে লেগেছে। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই মিলে অনেক কিছুই খেলাম। এদিকে বাবা নিধির বাবাকে বললেন যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, আমি যেতে পারবো না, কাল কমিউনিটি সেন্টারে চলে আসতে। তারপর বাবা মা আপু দোলাভাই সেখান থেকে চলে আসে। তারপর নিধির বাবা সবাইকে বললেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। দুঃখের সাথে আপনারা জানাচ্ছি যে ফাহিম গ্রুপের এমডি একটা জরুরি কাজের জন্য আসতে পারেনি। সবাইকে তিনি কাল কমিউনিটি সেন্টারে ইনভাইট করেছেন। আর আপনারা যে সারপ্রাইজের কথা বলেছিলাম তাও কালকে দেখতে পাবেন। এখনই কেক কাটা হবে, সো সবাইকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর সবাই কেক কাটার ওইখানে জড়ো হলো। পরে কাটার পর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে 1টা বেজে যায়। তারপর ওদের কালকে আসার কথা বলে যে যার মতো চলে যায়। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপছিলাম। তখন মা আমার রুমে আসলো। কিছু কি বলবা? তুই আজকে এইসব কেন করেছিস? এইসবের মানে কি? আজকে আমি নিধিকে পরীক্ষা করার জন্য এই অভিনয় করেছি। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি মা। এর ফলাফল সে কালকে পাবে। তার ফলাফল কি? সেটা না হয় কালকেই দেখবা। তারপর মা চলে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম। পরে সকালে অফিসে চলে গেলাম। অফিসে প্রচুর কাজের চাপ থাকায় বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর আমরা গাড়ি নিয়ে বের হলাম। পিছনের গাড়িতে গার্ডরা বসে আছে। বের হওয়ার আগে হারামিগুলারে কল দিয়ে এক জায়গায় থাকতে বললাম। তারপর সেখান থেকে তাদের পিক করে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্টারের কাছাকাছি যেতেই বাবা কল দিয়ে জানতে চাইলেন যে কোথায় আছি। আমি বললাম যে সেন্টারের কাছাকাছি আছি, আর 5 মিনিট মতো লাগবে। তারপর কলটা কেটে দিই। কিছুক্ষণ পর সেন্টারে পৌঁছান তো অবাক হয়ে যায়। সেন্টারের গেট থেকে ভিতর পর্যন্ত রেড কার্পেট দিয়ে যাওয়ার সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, তার উপরে গোলাপের পাপড়ি দেওয়া। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে হারামিগুলো আর পিছনে গার্ডরা। ভিতরে এক পা করে এগোচ্ছি, আর পাশ থেকে কয়েকজন ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমার এই বেশ দেখে নিধি তো হাঁ করে তাকিয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে নিধিকে বললাম, কি ম্যাডাম হাঁ করে আছেন কেন? মুখে মাছি ঢুকবে তো? আমি কানে কানে বললাম তাকে। তারপর বাবার সকল বিজনেস ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন, মিস্টার আজমল সাহেব আমার কাছে ক্ষমা চাইলেন কালকের জন্য। আঙ্কেল, আমারই ভুল ছিল। কি করব বলেন, ছোটবেলার অভ্যেস, এত তাড়াতাড়ি কিভাবে যাবে। আর আমি কিছু মনে করিনি, আপনিও এসব ভুলে যান। তারপর বাবা মাইক অ্যানাউন্স করলেন যে এখন আমার আর নিধির এঙ্গেজমেন্ট হবে, তাই আমাদের স্টেজে যেতে হবে। তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে তো খুব অবাক হয়েছে, তাদের চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম এখনই এত চমকে গেলে কি করে হবে? আপনার জন্য তো আরও অনেক চমক বাকি আছে, আপাতত স্টেজে চলুন, আমি তার কানে কানে বললাম। তারপর নিধি আমার সাথে স্টেজে গেল। তারপর আমরা একে অপরকে আংটি পরালাম। তারপর কেক কাটা হলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এলাম। আর বিয়ের দিন 15 দিন পর ধার্য করা হয়েছে। সেন্টার থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল অফিসে একটা জরুরি মিটিং আছে। এদিকে নিধির বান্ধবী রিয়া তাকে বলল, আমি তোকে সেই দিনই বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। আর কালকে তোর জন্মদিনের পার্টিতে কিভাবে তাকে অপমান করলি? এখনো তো আমার কেমন যেন লাগছে। আমি কি জানতাম নাকি যে হারামিটা এরকম ছদ্মবেশ ধরে চলাফেরা করতো? এখন ওসব চিন্তা বাদ দে, আর কালকে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিবি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হয়ে কিছু হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনে বসার সাথে সাথে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? ওপাশ থেকে নামটা শুনে তো আমি অবাক হই। ভাবতেই পারিনি এতদিন পর এ আমাকে কল দেবে। ওপাশ থেকে বলল, আমি নীরা। এত তাড়াতাড়ি ভুলে গেলি? না না, তোকে কিভাবে বলা যায়। কেমন আছিস তুই? ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এখন কোথায় আছিস? আজ ভোরে দেশে এসেছি। এসেই শুনি তুই নাকি বিয়ে করছিস। আর তোকে কে বললো সেটা? কে তোর হবু বউয়ের বাবা? তুই ওনাকে কিভাবে চিনিস? উনি হচ্ছেন আমার মামা। তোকে বলেছিলাম না যে আমার একটা মামাতো বোন আছে, খুব রাগী। তোকে তো ছবিও দেখিয়েছিলাম, মনে নাই? ও হ্যাঁ, তো মনে পড়েছে। কিন্তু তুই বলিসনি তো যে সে গরিবদের সহ্য করতে পারে না। কি সব আবল তাবল বকতাছিস?
আর তুই বা এটা জানলি কিভাবে? কেন, তুই কি আমাকে নতুন চিনিস নাকি? আর আমার চলাফেরা কেমন তা তুই জানতি না? তারপর সব কথা শুনে নীরা হাসতে শুরু করলো। তারপর নীরা বলল, ও, তাহলে এখন বুঝতে পারলাম যে তুই আমার বোনটার মন চুরি করেছিস ভার্সিটি লাইফে। মানে কি বলতে চাচ্ছিস তুই? নিধি আমাকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই কি বিয়ে করেছিস নাকি? ও, তার মানে নিধি যে তোকে ভালোবাসে তা তুই জানিস না? আর হ্যাঁ, আমি বিয়ে করেছি লাস্ট 3 মাস আগে। আর তোর দুলাভাইও আমার সাথে এসেছে। আর আসার মূল কারণ হচ্ছে তোদের বিয়ের দাওয়াত খাওয়া। ও কিন্নি কোথাকার, নিজের বিয়ের তো দাওয়াত দিলি না, আবার আইস না আমার বিয়ের দাওয়াত খাইতে। আমি তোর দাওয়াত দেবো না, চল ভাগ। তুই দাওয়াত না দিলেও সমস্যা নেই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর তোদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় অ্যাটেন্ড করতে পারিসনি। আর এখন বলতেছস দাওয়াত দেই নাই? কি মিথ্যুক তুই! যা, তোর সাথে আর কথা বলবো না। আরে আরে রাগ করে না সোনা মোনালটা। দাওয়াতে যাইতে পারিনি তো কি হয়েছে? মন খারাপ না করে আজ দুলাভাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়, পেট ভরে খাবো চল। আচ্ছা সিয়াম, সুমনদেরও বলিস। আচ্ছা বলবো না, আর ট্রেড কিন্তু বিকাল 4টায় দিবি, নইলে কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে এখন রাখি, বিকালে দেখা হবে। তারপর বিকেলে আমরা সব বন্ধুরা রেস্টুরেন্টে একত্রিত হলাম। সবাই সবার সাথে কুশল বিনিময় করলাম, কারণ অনেকের সাথে এখন বেশি দেখা হয় না, হয়তো কাজে যাবে, নয়তো অন্য কারণে। আজকে নীরার জন্য আমরা সবাই একসাথে একত্রিত হলাম। তারপর আমরা আড্ডা দিতে বসে পড়লাম, কিন্তু যিনি আমাদের ইনভাইট করেছেন তিনি আসেন না এখনো, সাথে আরও একজন আসেনি। তখন আমি সিয়ামরে বললাম, সিয়াম শান্ত কই? শান্ত রাস্তায় আছে, ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আচ্ছা নীরাকে একটা কল দিয়ে দেখতো, আসতে পারবে নাকি। সিয়াম নীরাকে কল দিলেই নীরা জানায় যে তার আসতে আর 5 মিনিট সময় লাগবে। ঠিক সেই সময়েই সিয়াম নীরাকে কল দিলে নীরা জানায় যে তার আসতে আর 5 মিনিট মতো সময় লাগবে। ঠিক সেই সময় আমার একটা কল আসে। কলটা ম্যানেজার সাহেব করেছেন। আসসালামু আলাইকুম চাচা, কোনো কি সমস্যা হয়েছে নাকি? বাবা, ইতালির ক্লায়েন্ট কল করে বলছেন যে আগামী 5 তারিখের মিটিংটা তারা কালকেই করতে চায়, তাই তোমাকে আজকে রাতেই ইতালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, মানে আর 1:30 মিনিট পর। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে আসো। আচ্ছা, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর সিয়াম বলল, কি বললো ম্যানেজার? আজকে ইতালি যেতে হবে আমাদের। আজকে? তারপর সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে বললাম নীরাকে বলতে যে ইমার্জেন্সি কাজের জন্য আমি দেশের বাইরে আছি, তাই আজকে তার আমার সাথে তাদের দেখা হবে না। তারপর সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে সিয়াম আর সুমন যাবে শুধু। 30 মিনিট পর ওই এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ডিলের কাগজপত্র বুঝে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমরা আসার সাথে সাথে নীরা রেস্টুরেন্টে আসে, সাথে তার স্বামী আর নিধিও আসে। নীরা এসে দেখে যে আমি সিয়াম আর সুমন নেই। তখন সে শান্তকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। যে আমরা ইতালি গেছি কিছু এমার্জেন্সি কাজের জন্য। তখন তার মন খারাপ হয়ে যায়। তারপর শান্ত আবারও জিজ্ঞাসা করে যে তার আর জেনিয়ার রিলেশন কেমন চলছে। আর বলিস না, খালি প্যারা দেয়। বলা শেষ করে সে জেনিয়ার দিকে তাকিয়ে দেখে জেনিয়ার রাগে ফুঁসছে। তখন শান্ত জেনিয়াকে বলে, আরে আমি তো মজা করছিলাম। শান্তর কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো করে চলে যায়। আমি যাইনি বলে নিধি মন খারাপ করে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্লেন টেক অফ করবে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে বসে 3 জন মিলে আড্ডা দিচ্ছি। এরই মধ্যে নীরার কল আসলো। কল করেই শুরু হয় তার স্পেশাল বক্তব্য, আর আমি চুপচাপ তা শুনছি, কারণ কিছুই বলার নেই। আমি বললা ট্রিট নিয়ে আমি থাকতে পারি নাই। বক্তব্যগুলো তার এমন ছিল, কুত্তা, ছাগল, বিলাই, তুই আজকে আসিস নাই কেন? নিজে ট্রিট চাইয়া নিজে আসিস নাই। সরি জান, আসলে খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারিনি। আজকে আমাকে ইতালি চলে আসতে হয়েছে, তাই আমি যেতে পারিনি। কিছু মনে করিস না? না, আমি আবার কি মনে করব? দুঃখিত, আপনাদের নীরার পরিচয়টা দেওয়া হয়নি। নীরা হচ্ছে আমার স্কুল প্লাস কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। সিয়াম, সুমন, ইরাম, শান্তর পাশাপাশি নীরাও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, অন্যতম একটা ফ্রেন্ড।
একবার সে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে বিদেশে চলে যায়, সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে, তারপর দেশে এসে বিয়ে করে, স্বামীর সাথে আবার চলে যায়। তারপর আর তার সাথে দেখা হয়নি। হঠাৎ করে সে কিছুদিন আগে কল করলো। তারপর কি হলো আপনারা তো জানেনই। আমি আসছি, আমি এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হইনি, তারপর গিয়ে ডিনার করে নিই। ডিনার করে রায়হান গ্রুপের এমডির সাথে কথা বলে জেনেছিলাম যে কালকের মিটিং কয়টায় এবং কোথায় হবে। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিংয়ের কাগজপত্র নিয়ে আমি চলে গেলাম রায়হান সাহেবের কোম্পানিতে। সেখানে রিসেপশনে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরাতন বন্ধু ইরাম। তারপর তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম, পরে মিটিংয়ে চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যার ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে ইরামকে বিয়ের দাওয়াত দিয়ে আসলাম, বললাম বিয়ের 7 দিন আগে চলে আসতে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সবার সাথে ডিনার করে নিলাম। পরে দিলাম এক ঘুম, কিন্তু কোল হালা জানি আমার ঘুম পছন্দ হয়নি। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। হ্যাঁ, কোন বন্ধু হইলে এখন কি জুতা দেওয়া পিড়াইতাম। এইসব চিন্তা বাদ দিয়ে কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিলাম। অপর পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। কি করছে আমার জানুটা? ওই মায়া, সাথে সকালবেলা আমার ঘুম ভাঙাস আর কি বলতে বকতেছস? হ্যাঁ, আর হ্যাঁ, কে তুই যে আমার এত স্বাদের ঘুমটা ভেঙে দিছিস? আমি নিধি। আর কি বললে? আমি তোমার স্বাদের ঘুম ভেঙে দিলাম? 2 দিন পর আমি তোমার বউ হব, আর এখন থেকে এরকম ব্যবহার? ঠিক আছে, দেখে নেব। আগে বিয়েটা হোক, পরে দেখে নেব। আমাকে অপমান করা না? ওই সেমরি, আমি নিধি নামে কাউকে চিনি না। আর তুই কোন মহারানী রে যে তোকে আমার বিয়ে করতেই হবে? জাজালফট, তোর সাথে ফালতু প্যাচাল পড়ার টাইম নাই। সো বাই। টুট 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 করে কলটা কেটে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে জগিংয়ে গেলাম। দীর্ঘ 2 ঘন্টা জগিং করার পর এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে পড়লাম আর এক ঝামেলায়। আবার নাকি কালকে আমাদের মালয়েশিয়ার ব্রাঞ্চে কি সমস্যা হয়েছে সেখানে যেতে হবে। এমনিতে একদিন যাওয়ার দরকার ছিল, কারণ আমি নতুন এমডি, সো সেখানকার সব কিছুই দেখে শুনে বুঝে নিতে হবে। তা আমিও না করতে পারলাম না। এখানে নাকি বাবা গেলে হবে না, শালা সাথে করে নাকি আবার আমার হোম বউকেও নিয়ে যেতে হবে। পাঠকগণ, আপনারাই বলেন এই প্যাড়া নিয়ে কেমনে যাবো? এই মায়েরা দেখলেই তখন গা জ্বলে। অফিস থেকে এসে অনেক কাজ করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তাও আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। বিকেলে উঠে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে সবাই একসঙ্গে ডিনার করে যে যার মতো বাসায় চলে আসলাম। তারপর দিলাম এক ঘুম। তার আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কয়টায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করবো, বুকে একরা হাসি দুঃখ নিয়ে ঘুমিয়ে গেলাম। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নাস্তা করতে টেবিলে বসে দেখি নিধি বসে নাস্তা করছে। শালা এমনভাবে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখেই তোমার গা জ্বালা করছে, মাথাও গরম হয়ে যাচ্ছে। তাকে দেখে বললাম, মা, কে ছেমড়ি? আর এইখানে কি করে? আমাদের 14 গোষ্ঠীর মধ্যেও এমন রাক্ষসী কোনো মেয়ে নেই যতদূর আমি জানি। আমি মাকে উদ্দেশ্য করে বললাম। আমার কথা শুনে নিধি তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে। তখন মা তার এই অবস্থা দেখে বলল, বাবা, বৌমার সাথে এমন করতেছিস কেন? মা, এখন ছেলে থেকে একটা মেয়ে বেশি হয়ে গেল। বা ভালো, থাকো তোমরা এই মেয়েকে নিয়ে, আমি গেলাম, আর ফিরবো না। বিদায়, তোমরা তোমাদের মতো করে থাকো। বলে চলে আসলাম বাসা থেকে। আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, নইলে এখন আবার কই থাকবো। ম্যানেজারের কাছে থেকে টিকিটটা নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার আগে ম্যানেজারকে আমি বললাম যে এখানে চলে এসেছি। তিনি বললেন আচ্ছা। আবার তিনি বললেন, আচ্ছা বাবা, নিধি মামুনি কি যাবে না? না আঙ্কেল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। ম্যানেজার সাহেবকে আমি ডাহা মিথ্যা কথা বললাম। আপনারাও বললেন না যে আমি এই মিথ্যা কথা কইছি, তাইলে আমার বাপে আমার পিঠাই আস্ত রাখবে না। সেখানে গিয়ে হোটেলে রুম বুক করে দিলাম। আগে থেকে বুকিং করা ছিল, তাই অসুবিধা হয়নি। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলের দিকে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তাও বাইরে সন্ধ্যার আকাশ দেখতে রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলে চিল্লানিতে। ঘুমের মধ্যেই রিসিভ করলাম। ওপাশে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। রাখ তোর সালাম। এখন তুই কই? আর 2 দিন হলো কই হারাইয়া গেছোস? আমি বাড়ি থেকে চলে এসেছি। যেখানে আছি খুব ভালো আছি। তুই কেমন আছিস? দুলা ভাই কেমন আছে? আর আমার কিউট ভাগ্নিটা কই? আমি ভালো আছি। তোর ভাগ্নি সারাদিন টই টই করে বেড়ায়। আমরা এখন তোদের বাসায়, আর তোর দুলাভাই মালয়েশিয়া গেছে। বাবা বলল ওখানকার ব্রাঞ্চে নাকি কি সমস্যা হয়েছে, তোকে বলা হয়েছে তুই নাকি যাবি না। তা প্যাকেজ 2 জনের একজন গেল যে?
আর বলিস না, আরেকটা টিকিট নাকি হারাইয়া গেছে, তাই যেতে পারলাম না। আচ্ছা বেশ, মন খারাপ করিস না, আজকেই তোর আসার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না, বাঘনিকে ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে বাই, এখন আমার বাইরে গিয়ে নাস্তা করতে হবে বলেই কলটা কেটে দিলাম এবং ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। তারপর নর্মাল পোশাক পরে বেরিয়ে পড়লাম। পরে রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে, আমাকে এই পোশাকে ঢুকতে দেবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। কথা মতো ম্যানেজারকে কল দেওয়া হলো। পরে আমি বললাম, কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? কে আপনি আর কি আবল তাবল বলতাছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন, আমি সেই অসহায় ব্যক্তি। যার জন্য করেছি সে তো চলে এসেছে। হ্যাঁ, এমডি সাহেব এসে পড়েছেন? না, উনার দুলাভাই এসেছে। আচ্ছা, তো ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিংয়ে। ওনাকে ফোনটা দিন। উনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপর সেখান থেকে চলে গেলাম শপিং মলে। এখান থেকে অফিসের কাপড় পরে গাড়ি নিয়ে চলে গেলাম আমার অফিসে। সেখানে পৌঁছে দুলাভাইকে নিচে আসার জন্য বললাম। আমি পৌঁছানোর আগেই তিনি নিচে দাঁড়িয়ে আছেন, সাথে ম্যানেজারও। আমি গাড়ি থেকে নেমেই প্রথমে বললাম আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করতে। তখন ম্যানেজার সাহেব বললেন, স্যার, আমার কি ভুল হয়েছে বলুন, যার ফলে আমার চাকরিটা খেয়ে নিচ্ছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? আগে ভিতরে চল, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপর ভিতরে গেলাম, গিয়ে দেখি নিধি বসে আছে। তা দেখে দুলাভাইকে বললাম, দুলাভাই। কি হয়েছে? চলো, আটকে গেলে কেন? তা এই মেয়েটা এখানে কেন? ও আসলোই বা কার সাথে? আজকে সকালের ফ্লাইটে আমরা এসছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে এলাম। আমি তোমাকে কি ওকে নিয়ে আসতে বলেছি নাকি? আর আপু আমার সাথে 2 নম্বরই করেছে। শালা কেউ আমাকে ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপর সেখানে সব সমস্যার সমাধান করে হোটেলে চলে গেলাম, সাথে নিধি আর দুলাভাইও। আর আমরা আজকের ফ্লাইটে ঢাকা ব্যাক করব। শালা এই মেয়ের সাথে থাকাই যাবে না, গরিবদের ঘৃণা করা না। বের করছি তোমার ঘৃণা করা। নিধি, এই নিধি, যাও বাথরুমে, আমার কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও। আমি আর দুলাভাই বের হবো, তুমি কাপড় ধুয়ে শুকিয়ে রাখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে কিছু শপিং করলাম নিজের জন্য, আর বিয়ের কেনাকাটাও করলাম। সেখানে আবার জেনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে তার মামার বাসায় বেড়াতে এসেছে। তার মামা মালয়েশিয়ার সিটিজেন। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন নিধি এসে জিজ্ঞাসা করলো যে শপিং করেছি কিনা। এগুলো দেখে কি চুরি করা মনে হচ্ছে? হ্যাঁ, আমি দুঃখিত, বুঝতে পারিনি তুমি এভাবে রেখে যাবে। সমস্যা নেই, যা রেডি হয়ে নে। বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের ফ্লাইট। তারপর রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। বিমান দেশের উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিধি তার বাসায় তাকে নামিয়ে দিয়ে চলে এলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়েও অনেক উন্নতি লাভ করেছে। ফলে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি তাতে, আর এরা খুশিও হয়েছে। তার সাথে বাইরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমার জীবন টাইম বোমের মতো, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততায় দেখতে দেখতে বিয়ের দিনেও এগিয়ে এলো। গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। আগামীকাল গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই অনেক আনন্দ করলাম। বিয়েতে অফিসের সবাইকে আমন্ত্রণ করেছি, বড় লোকদের বেশি দাওয়াত করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে নিধিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শত হোক, বিয়ে বলে কথা। দীর্ঘ 3 ঘন্টা পরে পৌঁছে গেলাম নিধিদের বাসায়। কাজেই বিয়ের কাজ সম্পন্ন করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর সবাই নতুন বউ নিয়ে পড়ে রয়েছে, আমার তো কোনো খবরই নিচ্ছে না কেউ। আমি ওর 7-5 না ভেবে ছাদে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত 12টায় সবাই মিলে আমাকে বাসার ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। শালা আমার বন্ধুগুলো এক একটা হারামি। আমিও 2 গ্রাম সাহস নিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথে বউ আমার লম্বা ঘোমটা দিয়ে এসে সালাম করলো। আমিও বললাম, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমানো মানে? আজ না আমাদের বাসরাত। আর চান্দু, তুমি আজকে ঘুমাইবা? তা তো হচ্ছে না। এখন চলো ছাদে যাই। আমার রাগ উঠে গেল, দিলাম 2 খান ঠাস ঠাস করে। আর বললাম, আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ো, যাও যা। আর কোনো শব্দ যেন না হয়, আমার ঘুমের সমস্যা হলে কিন্তু খবর আছে। আমি সোফায় ঘুমোতে পারি না। তা পারবি কেন? হ্যাঁ,
পারস তো গরিবদের কীভাবে ঘৃণা করা যায়। সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা, আর আমার কোনো জিনিসে হাত দিবি না কিন্তু, বুঝতে পেরেছিস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এই বলে বাইরে বের হবো, আর দরজা খুলতেই সব হারামিগুলো একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগটা আরও বেড়ে গেল। দিলাম শালাদের উত্তম মধ্যম ধোলাই। এখন একটু শান্তি লাগতেছে। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে বের হলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করলাম, তারপরও বাসায় যেতে ইচ্ছে করছে না। এদিকে মোবাইলও বাসায় রেখে এসেছি। দেখি ওই মেয়েটার ফোনটা একটু দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? জি, আমার ফোন নিয়ে কি করবেন? আমার একটা বন্ধুকে কল দেবো। এই যে নিন। তারপর সিয়ামকে কল দিলাম। বাহ, সিয়ামের নাম্বার জানু দিয়ে সেভ করা। পাইছি রে চান্দু, বাসায় যায় তারপরে তোমার খবর নেব। হ্যাঁ জানু, বলো। রাখ তোর জানু, কুত্তা শালা। গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কে আয়, আর আমার মানি ব্যাগ আর প্লাস কোটটাও নিয়ে আসিস। শালা তোর ঘর থেকে কোট কিভাবে নিয়ে আসবো? এত কিছু জানি না, 10 মিনিটের মধ্যে তোকে এখানে দেখতে চাই, নইলে তো জানু উড়ে যাবে। পরে কলটা কেটে দিলাম। পরে মেয়েটার হাতে ফোন দিয়ে বললাম, আপনার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে পারি কি? জি অবশ্যই। আমি ফাহিম শেখ। আপনার নাম কি? আমি জবা, অনার্স ফাইনাল ইয়ার। আপনি? সিএম আপনার কে হয়? আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ততক্ষণে সিএম চলে এসেছে। তারপর আমি জবাবে বললাম, বাকিটা ওর থেকে জেনে নিয়েন। আমি সিএমের কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। সিএম আপনার কি হয়? ততক্ষণে সিএম চলে এসেছে। তারপর আমি জবাকে বললাম, বাকিটা ওর থেকে জেনে নিয়েন। আমি সিএমের কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নিই। পরে আবারও চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। এরই মধ্যে নিধি একবার এসেছিল আমাকে সকালে নাস্তার কথা বলতে। আমি খেয়ে এসেছি, আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও হবে, কারণ আমার কাজে কেউ মাথা ঘামাক তা আমার পছন্দ না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা লাফানো শুরু করে দিয়েছে। বুঝতেছেন না তো আমি কি বলছি? আরে ভাই, মোবাইলটা ভাইব্রেট করছে, কল এসছে তো তাই কাঁদছে। ফোনটা বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের যে ছোট্ট ব্রাঞ্চ আছে সেখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, তাই যেতে হবে, এই জন্য কল দিয়েছে। দুলাভাইকে কল করে বলতে কিন্তু তেনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকেই যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলেন তো। তাও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে প্যাকিং করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2-3 দিন থাকতে হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমি একাই যাচ্ছি, বাবাকে জানানো হয়নি, কারণ জানলে বাবা যেতে দিতেন না। আজকে আবার নিধিদের বাসায় যাওয়ার কথা, আমাদের রিসেপশন আছে, তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসের গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাসায় কল করে বললাম যে আমি পৌঁছে গিয়েছি। রাতে শহর ঘুরতে বের হলাম। তারপর ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি সমস্যার সমাধান হতে 2 দিন লাগবে, তাই আমি সেখানে থেকে গেলাম আর কাজ শেষ করে দেশে ফিরলাম। বাসায় জানে না যে আজ আমি ফিরবো, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি বাসায় যেতে পারবো না। সেই দিন এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ি ওভারটেক করার সময় আমার সামনে থেকে এসে একটা ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয়। ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার পরনের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। তারপর মাথা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের আইসিইউতে আবিষ্কার করলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলেন, যাক বাবা, তাহলে আপনি কমার থেকে বের হয়েছেন। আমি কে, আর কতদিন ধরে আমি এখানে আছি, আর আমাকে এখানে কেই বাইরেছে? কুল ম্যান কুল। নার্স ওনাকে যে এখানে নিয়ে এসেছে তাকে আসতে বলেন, বলবেন যে রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনার কি কিছু মনে নেই? না, কি আমার অতীত, কি আমার পরিচয়, আমার তো কিছুই মনে পড়ছে না। ডাক্তারের সাথে যখন কথা বলছিলাম তখন দেখলাম নার্সের সাথে একজন মহিলা প্রবেশ করলেন। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কে উনি? উনি আপনাকে এডমিট করেছে নিজের ভাই দাবি করে। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? জানলে প্লিজ আমাকে বলুন, আমি মহিলাটাকে উদ্দেশ্য করে বললাম। তখন পাশে থেকে একজন বললেন, ওনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে? জি, উনি ওনার আগের স্মৃতি ভুলে গেছে, মাথায় অনেক গম্ভীর আঘাত পেয়েছে, জানি না কতদিন লাগবে স্মৃতি ফিরতে। আচ্ছা, আমরা কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারবো? জি, উনি এখন মোটামুটি সুস্থ আছে, তাই ওনাকে নিয়ে যেতে পারেন। আচ্ছা স্মৃতি, ওনাকে বল রেডি হতে, আমি ডাক্তারের কাছ থেকে
ডিসচার্জ নিয়ে আসছি। তার মানে এই আপুর নাম স্মৃতি। আচ্ছা, আমি কি আপনাকে আপু বলে রাখতে পারি? আপনি মনে হয় আমার আপুর বয়সী হবেন, তাই বললাম। আচ্ছা, তুমি আমাকে আপু বলেই ডেকো। আর উনি আমার স্বামী, মানে তোমার দুলাভাই। আচ্ছা আপু, আর ওই যে পিচ্চিটাকে? আমার ছেলে, মানে তোমার ভাগিনা। ঠিক আছে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাসায় যাব। কার বাসায় যাব আমরা? আমার বাসায় যাব এখন, সেখানেই থাকবে যতদিন তোমার স্মৃতি না ফিরে আসে। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর দুলাভাই রিসার্চ নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ি স্মৃতি আপুর বাসার উদ্দেশ্যে। এখন স্মৃতি আপুর পরিচয়টা দেওয়া যাক। স্মৃতি আপু আমার ফেসবুক ফ্রেন্ড। উনি আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন, আর ওনার হাজব্যান্ড একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওনার একটা ছেলে আছে, বাকিটা বলা যাবে না। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আপুর বাসা ঢুকতে মাথা কেমন যেন ব্যথা করা শুরু করলো। কিচ্ছু আমার মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। আপু আমার এই অবস্থা দেখে বললেন যে, ভাই তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি ওইটাতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুইলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করছি। পরে মেয়েটি আমাকে থাপ্পড় মেরে দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটার মুখটা স্পষ্ট হচ্ছে না। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই, সাথে চিৎকার দিয়ে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে পস্তাবে কিন্তু। আমার চিৎকার শুনে তৎক্ষণাৎ স্মৃতি আপু দুলাভাই চলে এলেন আমার রুমে। এসে আবু জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলি যে? আবু, ও আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই লাঞ্চ করব। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকলের সাথে বসে লাঞ্চ করলাম। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগ্নিকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। তারপর আপু আমার হাতে একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন যে অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এইগুলা প্লাস একটা সুটকেস ছিল। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফিঙ্গার লক সিস্টেম আর প্যাটার্ন লক করা, কিন্তু এর প্যাটার্ন কি তা আমি জানি না। ফোনেও চার্জ কম, তাই ফোনটা চার্জে দিলাম আর মানি ব্যাগটাও দেখতে লাগলাম। এটাতে 1030 টাকা আছে, আর বাকি সবই এটিএম কার্ড। তখন চিন্তায় পড়ে গেলাম যে কে আমি, আমার কি পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোথা থেকে আসলো। এসব চিন্তা করতে করতে আবার মাথা ব্যথা শুরু হয়। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আবার স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাকছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চারপাশ ধোয়াচ্ছন্ন। তার মধ্যে থেকে একটা মেয়ে আমাকে ডাকছে। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি রাত 3টা বাজছে, আর ঘুম আসছিল না। তাই ছাদে গেলাম, গিয়ে দেখি রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হওয়া আছে। আকাশে চাঁদের চারপাশে তারারা ঝিলিক দিচ্ছে। তখনই আমার মাথায় যন্ত্রণা হতে শুরু করে। কিছু একটা মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে তখন নিজেকে রুমে আবিষ্কার করলাম। তারপর আপু জানতে চাইলেন যে আমি কি করে ছাদে পৌঁছালাম। আমি আপুকে সব খুলে বললাম। আপু বলল যে, ভাই মাথায় তো চাপ নিস না, আয় নাস্তা করবি, যা ফ্রেশ হয়ে নিচে আয়, তোর দুলাভাই ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে। তারপর উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। পরে ভাগনাকে নিয়ে আমার এলাকা পরিদর্শন করতে বের হলাম। এখানে আসার সময় শুনলাম এখানে নাকি ইভটিজিং বেশি হয়। এখানে কিছু মাস্তানি কাজ করে, পুলিশ নাকি তাদের ভয় পায়। আমরা একটা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে ইভটিজিং করছে। আমি সেখানে গিয়ে বললাম, ভাই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? ইভটিজারদের উদ্দেশ্য করে বললাম। তাদের মধ্যে একজন বলল, আমার যা ইচ্ছে করবো, তাতে তোর সমস্যা কি? দেখে তো তোকে নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি এলাকায় নতুন, আর আপনারা যা করছেন তা তো অন্যায়। ওই লোকটা আবারও বলল, তুই আমাদের সম্পর্কে জানিস না, তাই সাইমন ভাইয়ের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারছিস। নতুন না হলে এখানে দাঁড়ানোর সাহস পেতিস না। ভাই সত্যি কথা বলতে ভয় কিসের? হ্যাঁ আপনি যেতে পারেন, মেয়েটাকে উদ্দেশ্য করে। এবার সাইমন বলল, তোর সাহস থেকে অবাক হচ্ছি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটাকে যেতে বললি। এতে সাহসের কি আছে? মেয়েটিকে দেখে মনে হচ্ছে সমস্যা আছে, আর তার দেরি হয়ে যাচ্ছে, তাই চলে যেতে বললাম। এতে আমার মনে হয় না আমি কিছু ভুল করেছি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস! দাঁড়া, তোর খবর করছি এখনই। আবিদ, ছেলেকে সাইজ করতো। আমি মাহিরকে বললাম, মামা তুমি পার্কে যাও, আমি আসছি, মামার একটু কাজ আছে। বলার পর মাহির চলে গেল পার্কে, আর সাইমনের ছেলেরা আমার দিকে তেড়ে আসছে। হয়ে গেল একচোট মারামারি। আমার সাথে আরো 2 জন যোগ দিল। সাইমনের তার ছেলেরা মার খেয়ে সেখান থেকে পালালো। তারপর আমি ওদের 2 জনকে বললাম, ভাই আপনারা মনে হয় এই এলাকার? হ্যাঁ ভাই,
কিন্তু আপনাকে তো ঠিক চিনতাম না। আমার নাম ফাহিম, বাকি পরিচয় মনে নেই। অ্যাক্সিডেন্ট হওয়ায় মাথায় গভীর আঘাত পাই। এখানে মাহিদের বাসায় থাকি। ওর আম্মু আব্বু অ্যাক্সিডেন্টের পর আমাকে হাসপাতালে ভর্তি করে আর সকল ট্রিটমেন্ট খরচ দেয়। আমাকে এখানে টাঙ্গাইলে নিয়ে আসে। আচ্ছা, আপনাদের নামই তো জানা হলো না। মেহেদি। আরেকজনের নাম হলো তুষার। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্রুপ খুলব, যেই গ্রুপের কাজ হলো ইভটিজিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ করা। তারপর মেহেদি আরও 5 জনকে কল করলো। তিশার ভাইও আরও 10 জনকে কল করে একটা জায়গায় ডাকলেন। তারপর আমি ভাগিনাকে নিয়ে তাদের সাথে নিয়ে গেলাম। তারা আবার মাহিরকে চেনে, চিনতেই পারে যেহেতু একই এলাকার। তারপর আমরা গিয়ে দেখি সবাই সেখানে পৌঁছে গেছে। একে একে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর থেকে আমাদের মিশন শুরু হলো। আমি সবার ফোন নাম্বার নিলাম, আমার ফোন নাম্বারও সবাইকে দিলাম, আর বললাম আজ থেকে ইভটিজিং, চাঁদাবাজি আর অন্যান্য বেআইনি কাজে আমরা দখল দেবো। কাউকে এইসব করতে বা এইসবের শিকার হতে দেবো না। আমাদের মধ্যে কেউ যদি এইসব দেখে তাহলে যেন সকলকে কল দেয় আর জানিয়ে দেয়। ঠিক আছে। সবাই জোর করে আমাকে তাদের গ্রুপ লিডার বানিয়ে দিল। আমাদের গ্রুপে কয়েকজন হ্যাকার নিয়ে নিলাম, যাতে সোশ্যাল মিডিয়াতে কাউকে হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। আমাদের অফিসে সব যন্ত্রপাতি আমরা একত্রিত করলাম। সব খরচ আমরা সবাই মিলেই করলাম। আমাদের এই কাজের মধ্যেই 3 মাস কেটে গেল। এখন আমাদের গ্রুপের কথা এলাকায় সবাই জানে। মাস্তানরা আমাদের নাম শুনলেই প্যান্ট নষ্ট করে ফেলে, কারণ প্রত্যেকটা থানায় আমাদের একটা করে গ্রুপ আছে। সবগুলো আমি কন্ট্রোল করি। কোনো থানায় যদি বড় ঝামেলা হয় তাহলে আমাদের মেইন গ্রুপকেও যেতে হয়। এলাকায় এখন সবাই আমাকে ফাহিম ভাই বলে চেনে। এখনও প্রতিদিন একই স্বপ্ন দেখি যে কেউ একজন খুব কষ্টে আছে আর আমাকে ডাকছে বারবার তার কাছে যেতে। এখনও তার মুখ আমার সামনে স্পষ্ট হয়নি। একদিন দুলা ভাই বললো যে ওনার সাথে ব্যাংকে যেতে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর ব্যাংকে চলে গেলাম। সেখানে প্রবেশের সাথে সাথেই আমার কিছু মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামেই ব্যাংকের কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি ঢাকা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পর ম্যানেজার বলল, জি স্যার, একটা অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকুই ইনফরমেশন দিয়েছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামে কি ব্যাংকে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি হয়তো ঢাকা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পর, জি স্যার, একটা প্রাইভেট অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না, কারণ এটা একটা প্রাইভেট অ্যাকাউন্ট। একমাত্র অ্যাকাউন্ট মালিকের সিগনেচার দিয়ে অ্যাকাউন্ট ওপেন বা ডিটেলস নেওয়া যাবে। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকু ইনফরমেশন দিচ্ছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির অ্যাকাউন্ট। তখন এই নামটা শুনে আমার আবার কিছু মনে পড়তে যাচ্ছে, কোনো এক সিগনেচার। তখন ম্যানেজারকে বললাম, দেন কোথায় সই করতে হবে? স্যার, আপনার সিগনেচার হলে হবে না। আপনি দেন না, আমি সই দিচ্ছি। তারপর ম্যানেজার একটা ট্যাবে গিয়ে দিল। আমি চোখ বন্ধ করে তাতে সই করে দিলাম, কিন্তু কি সিগনেচার করলাম তা আমি নিজেও জানি না। তারপর ম্যানেজারের রুমের মনিটরে অ্যাকাউন্ট সব ডিটেল চলে আসলো, আমার ছবি সহ। কিন্তু আমার ছবি কিভাবে এই অ্যাকাউন্টের প্রোফাইলে এলো? আর টাকার অ্যামাউন্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম। না হলেও 500 কোটি টাকা আছে। তখন ম্যানেজার বলল, স্যার, তাহলে আপনি ফাহিম গ্রুপের এমডি। আপনাকে আপনার পরিবার অনেক খুঁজছে, কিন্তু পাইনি। আচ্ছা, আমার এটিএম কার্ডের পিন কত? কেন স্যার, আপনি জানেন না? আসলে অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি চলে গেছে, কিছুই মনে নেই। যারা আমাকে উদ্ধার করেছিল তারা আমার ওয়ালেট আর ফোনটা আমাকে দেয়। ওয়ালেটে দেখি অনেকগুলো ক্রেডিট কার্ড, কিন্তু আমার একটা কার্ডেরও পিন মনে নেই। তাই জানতে চাচ্ছি। আচ্ছা, এই জন্যই আপনি এখনো জানেন না যে আপনার মা বাবা, বউ আছে আর আপনি এত বড় কোম্পানির মালিক। আপনার কার্ডটা দিন, আমি পিন বের করে দিচ্ছি। আচ্ছা, আমাকে কি এই অ্যাকাউন্টের ফর্মের কপি দেওয়া যাবে? স্যার, আপনার পিন হচ্ছে, আর এই নিন কপি। তারপর ম্যানেজারের কাছে থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি দুলা ভাই আমাকে খুঁজছেন। আমি ওনার সামনে যাওয়ার পরে উনি বললেন, ফাহিম, কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না দেখতে পেয়ে কোনো চিন্তায় পড়ে গেছিলাম। স্মৃতিকে কল করে জানতে চাইলাম যে তুমি বাসায় গেছো নি। স্মৃতি বলল যাওনি। রিল্যাক্স হন, আগে বাসায় চলেন, সব বলবো। তারপর বাসায় চলে গেলাম। তারপর ব্যাংকে যা যা ঘটলো সবই তাদের বললাম। বলা শেষ করতেই আমার ফোনে কল এলো। আমি আগের ফোনটা চালাই না, নতুন কিনিয়ে দিয়েছে স্মৃতি আপু। কারণ ওই ফোনটা ইউজ করলে মাথা প্রচণ্ড ব্যথা করে।
আর কিছু মনে পড়তে চাই, কিন্তু করতে পারি না। ফোন হাতে নিয়ে দেখি মেহেদি ভাইয়ের কল। রিসিভ করতেই ভাই আর্জেন্ট ডাকলো, তাই আব্বুকে বলে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি যে ঢাকা মিরপুর থানায় নাকি আমাদের পুরো গ্রুপকে আটক করেছে এক মাস্তানের কথায়, আর পুলিশের কর্মকর্তারাও নাকি মাস্তানের সাথে হাত আছে, তাই আমাদের গ্রুপকে সেখানে যেতে হবে। তাই বাসায় কল করে আব্বুকে বললাম যে কিছু কাজে আমাকে আজকেই ঢাকা যেতে হবে, 2-3 দিনের মধ্যেই চলে আসবো। তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাতে রওনা দিলাম আর সকালে পৌঁছালাম। পরে থানায় গেলাম। থানায় ঢোকার সময় সকল হাবিলদার আমাকে সালাম দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে আমি জানি না। থানায় ঢুকে আমি অফিসারকে বললাম যে যারা লকআপে আছে তাদের দোষটা কি কারণে এদের অ্যারেস্ট করা হয়েছে। তুই কে যে তোকে সব কৈফিয়ত দিতে হবে? ওরা আমার লোক, তাই আমি জানতেই পারি যে কি অপরাধে আমার লোকেদের আপনি লকআপে ঢুকিয়েছেন। অপরাধ করে আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। হাবিলদার, এদেরকে লকআপে ঢোকান। তখন হাবিলদার অফিসারের কানে কানে কি যেন বলল। তখন অফিসার আরো জোরে চিৎকার করে বলল, তো কি হয়েছে? লকআপে ঢোকাতে বলছি, ঢোকান। হাবিলদার আমাদেরকেও লকআপে ঢোকালো। লকআপে ঢোকানোর কিছুক্ষণ পরেই শুনি অনেক গাড়ির আওয়াজ, সেটা থানার বাইরে। পরে থানার ভেতরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। পরে হাবিলদার আমাদের সবাইকে বের করে আনে। বের করে আনার পর দেখি একটা 4-5 বছরের মেয়ে আমাকে এসে ধরে বলছে, মামা মামা আমাকে কোলে নাও না। আমি পিচ্চিটাকে কোলে দিলাম। তখন আবার বলা শুরু করলো, মামা তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি জানো মামা। মামি প্রতিদিন তোমার জন্য কান্না করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। নানু তো প্রায় পাগল হয়ে গেছে। বাবু তোমার নাম কি, আর আমাকে মামা বলছো কেন? তুমি আমাকে বাবু বলছো কেন? আর আমার নাম কি তুমি ভুলে গেছো? তখন পিচ্চিটা কাকে যেন নানা বলে ডাক দিল। পিচ্চিটা ডাক শুনে একজন 40 বছর বয়স্ক লোক ভিতরে প্রবেশ করলো আর আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, বাবা তুই এতদিন কোথায় ছিলি জানিস? তোকে কত খুঁজেছি। ম্যানেজার বলল তুই 4 দিনের জন্য ইতালি গিয়েছিস, কিন্তু 5 দিন হয়ে গেল তুই ফিরলি না। তখন ইতালি কল করে জানতে পারি তুই নাকি সেখানে কাজ শেষ করে 3য় দিনই চলে এসেছিস। তারপর অনেক চিন্তায় পড়ে গেলাম। তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। পুলিশও তোকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তোকে খুঁজে না পেয়ে এই 7 মাস অনেক কষ্টে আমরা কাটিয়েছি। বাবা চল বাড়িতে চল। আমি যেতে চাইনি। অনেক কষ্টে ভদ্রলোক আর ওনার সাথে আরেকজন আমার থেকে কিছুটা বয়সে বড় হবে উনি অনেকবার বললেন, কিন্তু তবু রাজি হয়নি। কিন্তু পিচ্ছি মেয়েটার কথা ফেলতে পারলাম না, তাই রাজি হতেই হলো। তার প্রতি কেমন যেন আমার একটা মায়া কাজ করছে। তারপর ওনাদের সাথে ওনাদের বাসায় চলে গেলাম। যাওয়ার আগে আমার সাথে লোকেদের ঢাকার আস্তানায় যেতে বললাম আর থানা থেকে জেনে নিলাম যে কে বা কারা আমাদের লোকের নামে থানায় ডায়েরি করেছে। তারপর বাসায় প্রবেশ করলাম। ঢোকার সময় যেন মনে হচ্ছে কোনো কিছু আমাকে পিছু টানছে। চোখের সামনে ভেসে উঠছে আমার ছোটবেলা। আমি আর আমার থেকে 5-6 বছরের একটা মেয়ে খেলছি। এক পর্যায়ে মেয়েটিকে তাড়া করলাম আমার খেলনা নষ্ট করার জন্য। তখন একটা মহিলা আমাদের আটকানোর চেষ্টা করছে। সকল স্মৃতি আমার মাথা গ্রাস করে ধরছে। তখন একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা কোথায় ছিলি তুই? কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। তখন তিনি 2টা মেয়েকে ডাক দিলেন। একজন এসে বলছে, ভাই তুই কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? আর একটা মেয়ে জড়িয়ে ধরে অনেক কান্না করছে আর বলছে আমি সরি বলে অজ্ঞান হয়ে গেল। তখন সবাই মিলে তাকে ধরে একটা রুমে নিয়ে গেল। আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে একটা ঘরে আমার চোখ আটকে গেল। দেখে মনে হচ্ছে খুব চেনা এই রুমটা। তাই আমি রুমে ঢুকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঢুকে দেখি রুমের সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ একটা টেবিলের দিকে চোখ গেল, স্টাডি টেবিল। তার পিছনে কিচ্ছু একটা লেখা আছে বলে মনে হচ্ছে। তখন সেই পিচ্চিটা আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবু এই টেবিলের পিছনে কি কোনো কিছু আছে? না মামা, এখানে কিছুই নেই। ও আচ্ছা আচ্ছা চলো আমি এলাকাটা একটু ঘুরে দেখব, তুমি আমার সাথে যাবে? আমি পিচ্চিটাকে জিজ্ঞাসা করলাম। সে বলল, হ্যাঁ মামা চলো। আচ্ছা চলো। আর তোমার নাম কি বাবু? মামা তুমি আমার নামও বলে গেছো? আমার নাম সাদিকা। আচ্ছা সাদিকা, এখন কোথায় যাওয়া যায় বলো তো? চলো পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। তারপর পার্কের উদ্দেশ্যে বের হলাম। আমার ঢাকার ছেলেদের অফিস পার্কের সাথেই। পার্কে প্রবেশের সাথে সাথে মেহেদি ভাইয়ের কল।
বললেন যে দুলাভাই কল করেছে আর জানতে চাইলেন যে আমরা কবে ফিরে যাচ্ছি। আমরা পরশু বলার সাথে সাথেই কে যেন মাথায় কিছুটি আঘাত করলো। তখনই সাদিকা মামা বলে চিৎকার দেয়। যেই আমার চিৎকার ফোনের অপর প্রান্তে শোনা মাত্রই মেহেদির সাথে সাথে ছেলে পেলে নিয়ে চলে আসে। তারা আসার সাথে সাথে যারা আমাকে মারতে এসেছিল তারা পালিয়ে যায়। আমার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফিরে আসে দেখি নিধি আমার বুকের ওপরে ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারা দেখতে প্রচুর মায়াবী লাগছিল। ইচ্ছে করছিল তার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিই, কিন্তু তা করার সাহস পাচ্ছি না। হঠাৎ করে দেখতে পেলাম যে নিধির ঘুম ভেঙে গেছে। সে নিজেকে আমার বুকে আবিষ্কার করতে দেখি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বললো আমাকে ফ্রেশ হয়ে নিতে, আর সে বাকিদের খবর দিচ্ছে যে আমার জ্ঞান ফিরেছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নিধি ডাক্তার এবং বাকিদের ডাকতে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখি বাবা, মা, আপু, দুলাভাই, আমার কিউট ভাগ্নি স্মৃতি আপু জামাই আর মাহির। তখন আমি বললাম, স্মৃতি আপু তোমরা কখন এলে? ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ আপু, আমি ঠিক আছি। আর এই হচ্ছে আমার বাবা, মা, আপু, দুলাভাই আর আমার ভাগ্নি, আর ইনি হচ্ছেন আমার বউ। বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিলাম। বাড়ির সবার সাথে স্মৃতি আপু এবং দুলাভাই এবং মাহিকে পরিচয় করিয়ে দিলাম। তাহলে তোমার স্মৃতি ফিরে এসেছে? হ্যাঁ আপু। আচ্ছা, তোমাদের কে খবর দিল যে আমি হাসপাতালে? তখনই তৃষার ভাই আর মেহেদি ভাইয়ের আগমন। ঢুকেই তারা বলতে লাগলো যে তারা স্মৃতি আপুকে কল করে বলেছে। তারপরেই ডাক্তারদের আগমন। তিনি বললেন, আপনার মাথায় দ্বিতীয়বার গভীর আঘাত লাগার কারণে আপনার স্মৃতি ফিরেছে ঠিকই, কিন্তু আপনার এই ক্ষত সারাতে কিছুদিন সময় লাগবে। আর সে সময় আপনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আর 3 দিন পর আপনি বাসায় যেতে পারবেন। তাহলে এখন রেস্ট নিন, আমি আসছি। বলেই ডাক্তার চলে গেল। নার্স এসে বললো যে রোগীর ঘর ফাঁকা করুন, আর যে ওনার সাথে থাকবে সেই দিকে আসুন। তখন নিধি সবাইকে চলে যেতে বলল, আর সে থেকে গেল। সবাই চলে গেল। যাওয়ার সময় স্মৃতি আপুকে বলেছি আমি বাসায় না যাওয়া পর্যন্ত থেকে যেতে। অনেক জোরাজোরি করার পর রাজি হলো। তারপর নার্স নিধিকে আমার ঔষধ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর নিধি বলল, আমি সরি। আমার কাছে সরি বলছেন কেন? কলেজে তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এসব কথা বাদ দিন। আর আপনি এখানে থাকতে গেলেন কেন? হ্যাঁ, আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। তাহলে আপুকে বলতাম থাকার জন্য। আচ্ছা, আমি কালকে আপুকে বলবো। আচ্ছা, আর আপনি টেনশন নিয়েন না। 7 দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আর আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। আর আপনি আজকেই বাবার বাড়ি চলে যাবেন। আর আপনি আপনার বাবার বাড়ি চলে যেতে পারেন। তাহলে আর আমাকে সহ্য করতে হবে না। তারপর আমি আপুকে কল দিয়ে আসতে বললাম আর নিধিকে চলে যেতে বললাম। তারপর আপু আসলে নিধি চলে যায়। তারপর আপুকে আমি সব বলি আর প্ল্যানটা বলি যে যেহেতু এতদিন আমি নিধির থেকে দূরে রয়েছিলাম, তাই আমি নিধিকে প্রথমে ডিভোর্স দেব, তারপর আবার বিয়ে করব। কিন্তু বিয়েটা যে আমার সাথে হচ্ছে তা তাকে জানতে দিলে হবে না। আর আঙ্কেল আর বাবা মাকে এই প্ল্যান বুঝিয়ে দিস। তারপর নিধি তার বাসায় যাওয়ার আগে আপু আঙ্কেলকে কল করে সব বুঝিয়ে দিল। আচ্ছা। তারপর দেখতে দেখতে 3 দিন কেটে গেল। তারপর হাসপাতাল থেকে রিলিজ পেপার নিয়ে এসে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সিয়ামকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি খবর? আলহামদুলিল্লাহ, কিন্তু আন্নে কেডা? আর আমারে দোস্ত কইতেছেন কেন? কুত্তা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ফাহিম। দোস্ত তুই কেমন আছিস? আর এখন কোথায় আছিস? আলহামদুলিল্লাহ, বাসায় আছি। সুমন সিয়ামরে নিয়ে আয়, কথা আছে। আর আমার কথা বলবি না, সারপ্রাইজ দেব। আচ্ছা দোস্ত, 30 মিনিটের মধ্যেই আসছি। তারপর কলটা কেটে দিলাম। তারপর গিয়ে সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে স্মৃতি আপুকে বললাম যে দুলাভাইকে বলতে অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে নিতে। আপু কারণ জানতে চাইলে তাকে সব বললাম। পরে আপু আর স্মৃতি আপু বলল, দেখিস যা করতে যাচ্ছিস তার যেন বিপরীত না হয়ে যায়। তারপর খাওয়া টাওয়া শেষ করে রুমে এসে আগের ফোনটা ওপেন করলাম। দেখলাম একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। দেখলাম আননোন নাম্বার থেকে এসেছে। আর প্রতিটি মেসেজেই একটাই কথা লেখা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর ফিরে এসো প্লিজ, তোমাকে ছাড়া তো থাকতে পারছি না। মেসেজ দেখে বুঝলাম যে এটা নিধি পাঠিয়েছে। মেসেজ দেখা শেষ হতেই দেখি 3 হারামি চলে এসেছে। এসে আমাকে জড়িয়ে ধরে কি কান্না।
তারপর একটু শান্ত হয়ে সবাই জিজ্ঞাসা করলো যে আমার কি হয়েছিল আর আমি কোথায় ছিলাম। তারপর তাদের সবটা খুলে বললাম এবং বিয়ের প্ল্যান সব বুঝিয়ে দিলাম। আর সুমনকে বললাম তার মামাকে নিয়ে 2 দিনের ভিতরে পেপার রেডি করতে। 2 দিন পর পেপার চলে এলো। আমি সাইন করে নিধির কাছে পাঠিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। এখন অনেকটাই সুস্থ, তাই অফিসে যাচ্ছি। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসলাম। কম্পিউটারটা ওপেন করব আর দেখি গত মাসে আমাদের প্রোডাক্ট কম থাকায় কোম্পানির অনেক লস হয়েছে। তাই ম্যানেজার সাহেবকে ডেকে মিটিং অ্যারেঞ্জ করতে বললাম। 10 মিনিট পর ম্যানেজার এসে জানালেন সবাই মিটিং রুমে অপেক্ষা করছে। তাই আমি মিটিংয়ে চলে গেলাম। এদিকে ডিভোর্স পেপার হাতে পেয়ে নিজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপরেও সে সাইন করে দিয়েছে। সে হাসপাতাল থেকে যাওয়ার পর থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ শুধু কান্না করে রুমের দরজা বন্ধ করে থাকে। আমি মিটিং শেষ করে বের হয়ে দেখি আপু 10টা কল এবং বাবা 20টা কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। তারপর কল ব্যাক করলাম। তারপর আপু যা বললো তার শুনে তোমার মাথা কাজ করাই বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য। নিধি নাকি অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন যে অতিরিক্ত কান্না করার ফলে আর না খাওয়ার ফলে এমনটা হয়েছে। আচ্ছা, এখন তোমরা কোথায়? হাসপাতালে। তুই কি আসবি? না আপু, আমি গেলে নিধি বুঝে ফেলবে। ওকে, তাহলে তুই বাসায় চলে যা। আচ্ছা, তুই কখন আসবি? এই কিছুক্ষণ পর। তারপর কলটা কেটে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। অফিস থেকে বের হয়ে মেহেদি ভাইয়ের কাছে চলে গেলাম আর বিয়ের সব আয়োজন তাদের করতে বললাম। আর জিজ্ঞাসা করলাম যে যারা আমার উপরে হামলা করেছিল ওই দিন তাদের কোনো খোঁজ পাওয়া গেছে কি। না, এখনো পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পাবো। তারপর তাদের সাথে কথা বলে বাসায় চলে এলাম আর বলে এলাম আগামী শুক্রবার বিয়ে, সবাই যেন চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে নিচে এসে দেখি সবাই চলে এসেছে। তারপর সবার সাথে কথা বলে শুক্রবারই বিয়ের দিন ঠিক করে ফেললাম আর বললাম নিধিকে বলতে যে আমি বিয়ে করছি। বাবাকে বললাম নিধির বাবাকে কল করে বলে দিতে আর এইবার যেন বড় ধরনের কোনো অনুষ্ঠান না করে। তারপর বাবা নিধির বাবাকে কল করে বলে দিলেন শুক্রবার বিয়ের আয়োজন করতে। আজ মঙ্গলবার আর মাত্র 2 দিন বাকি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সিয়াম, সুমন, শান্ত, জেনিয়াকেও কল করে বললাম কালকে চলে আসতে। তারপর সবাই রাতের খাবার খেয়ে রুমে এসে ফেসবুকে একটু লেখালেখি করলাম। আমি আবার গল্প লিখতে আর পড়তে ভালোবাসি। তখন আমার পেজে একটা মেসেজ আসে। এইরকম মেসেজ আগে আসেনি। মেসেজটা এরকম ছিল যে আচ্ছা, আপনার ফোন নাম্বার কি পেতে পারি? আমি বললাম কেন? কিছু কথা ছিল আপনার সাথে, খুবই জরুরি, আর আপনার কাছে সমাধান চাই। আপনি আপনার নাম্বার দিন, আমি কল দিচ্ছি। ওকে। তারপর একটা নাম্বার দিল মেসেজ করে। দেখি এটা নিধির নাম্বার, তাই আমি অন্য নাম্বার দিয়ে কল করলাম। রিসিভ করে ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম লেখক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। মনে হচ্ছে আপনার সমস্যা খুবই গুরুতর। জি, আমি কি আপনাকে কিছু বলতে পারি? আমি কথাটা একটু কণ্ঠ চেঞ্জ করে বললাম, জি অবশ্যই, বলুন। তারপর নিধি বলা শুরু করলো, আচ্ছা লেখক সাহেব, বলুন তো, কাউকে যদি প্রথমে ঘৃণা করে সে খ্যাত বলে তাকে স্মার্ট বানানোর জন্য, পরে জানতে পারি যে সে খ্যাত নয়, সে বিজনেসম্যান। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি, কিন্তু যখন তা প্রকাশ করি তখন সে মনে করে যে আমি তার টাকা দেখে তাকে ভালোবাসি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরের দিন কিছু কাজে তাকে বিদেশে যেতে হয়। আর সে আমাদের সারপ্রাইজ দেবে বলে কাউকে না বলে সে বিদেশ থেকে যেদিন আসার কথা ছিল তার আগেই চলে আসে। সেদিন তার একটা অ্যাক্সিডেন্ট হয় যা আমরা জানতাম না। পরে তাকে অনেক খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। জানেন, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তাকে হারানোর ভয়। সেদিন থেকে কোনো দিন বাদ যায়নি যে তার জন্য কান্না করিনি। যেদিন তাকে খুঁজে পাওয়া যায় খুব খুশি হয়েছিলাম, তাকে দেখতে পেয়েছিলাম বলে, কিন্তু পরে জানতে পারি যে তার স্মৃতি হারিয়ে গেছে। তারপর একদিন তার ভাগ্নিকে নিয়ে ঘুরতে যায় আর সেখানে তার উপর হামলা হয়। মাথায় আবার আঘাত পাওয়ার ফলে স্মৃতিশক্তি ফিরে আসে। বাকিটা বলবো না, কারণ বাকিটা আপনারা জানেন। আচ্ছা, আপনি এই সব কথা আমাকে কেন বলছেন? কারণ আজকের পর হারিয়ে যাব না ফেরার দেশে, তাই এই নিয়ে যেন একটা গল্প লেখেন। তাই আপনাকে বললাম, হয়তো কালকে আর সূর্য দেখা হবে না। কি সব আবল তাবল বলছেন?
সুইসাইড করা যে পাপ তা কি জানেন না? জানি। আচ্ছা লেখক সাহেব, বিদায় নিচ্ছি। আমার সময় মনে হয় শেষ হয়ে এসছে, তাই বিদায় নিতে হচ্ছে। জানি আর কখনো কথা হবে না আপনার সাথে। প্লিজ এই গল্পটা লিখবেন, আমাকে কথা দিন। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না। হঠাৎ দেখি নিধি আর কথা বলছে না, লাইনে আছে কিন্তু কথা বলছে না। তারপরে নিধি বলে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে এসেছে। এসে আপু এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি বললাম নিধি সুইসাইড করতে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। রাশ ড্রাইভিং করে নিধিদের বাসায় পৌঁছালাম। কলিং বেল দেওয়ার পর অনেকক্ষণ পর নিধির বাবা এসে দরজাটা খুলে দিলেন। আমাকে চিন্তিত দেখে বললেন, কি হয়েছে বাবা, এত রাতে আমাদের বাসায়? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমি ওনাকে বললাম, আঙ্কেল নিধি কোথায়? নিধি তো উপরে। কেন, কি হয়েছে? আমি তাড়াতাড়ি নিধির রুমে গেলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ঢুকেই তো দেখি মহারানী মহানন্দে গান শুনছে খাটে শুয়ে শুয়ে। তখন মাথা প্রচুর গরম হয়ে গিয়েছিল এটা দেখে। গিয়ে একটানে খাট থেকে উঠালাম আর দিলাম একটা থাপ্পড়। নিধি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু। তারপর আমি কথা বলা শুরু করলাম। নিধি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু আর কান্না করছে। তারপর আমি আবারও বলা শুরু করলাম, ওই নিজের কি পাইছিস? হ্যাঁ, কি করলাম আমি? আর তুমি এখানে কেন? আর তোমাকে এতটা আপসেট দেখাচ্ছে কেন? আমাকে আপসেট দেখাচ্ছে তোর জন্য। আর আমি এখানে তোকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। কাল আমি বিয়ে করব, দাওয়াত খেতে চলে আসিস। সত্যি তুমি আবার বিয়ে করবে? আমাকে কি একবার ক্ষমা করা যায় না? হ্যাঁ, আমি আবার বিয়ে করব এবং কালকেই করব। তোকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোর মতো অহংকারী আর দুইটা দেখিনি। এই বলে হন হন করে বেরিয়ে এলাম। নিচে এসে আঙ্কেলকে বললাম কালকে বিয়ের ব্যবস্থা করতে। তারপর সেখান থেকে চলে আসি। বাসায় যাওয়ার পথে সিয়ামকে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর রিসিভ করলো আর ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, হ্যালো, কে এত রাতে ডিস্টার্ব করছেন? তো বাবা তোকে কল দিয়েছে। দুঃখিত, আমার বাবা পাশের ঘরে ঘুমাচ্ছেন। কুত্তা, মোবাইল স্ক্রিনে নাম্বার দেখিসনি? কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ দোস্ত, তোর লাগা কি শান্তিতে ঘুমাতে পারবো না? এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমার বাসায় গিয়ে ঘুমাতে পারবি। কি, এত রাতে কিভাবে তোর বাসায় যাব? আমি নিচে আছি, 5 মিনিটের মধ্যে আইবি। নইলে মনে কর তোর জীবনের জবা নামে কেউ ছিল না আর থাকবেও না। না দোস্ত, এমন করিস না, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। এই তো বৎস, পথে আইস। ঠিক আছে, তাহলে জবারও বলি কালকে আইতে। কি হলো এটা? বাসা থেকে কখন বের হয়েছি, কেউ তার কল দিল না বাসা থেকে। নিধির কি অবস্থা এটা জানার জন্য কল দিল না। দিলাম চিন্তায় ডুব। সিয়ামের ডাকে ভাবনা জগৎ থেকে ফিরে এলাম। তারপর সিয়ামকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরেও কেউ কিছু বলল না। এর মানে কি হতে পারে সেটাই তো বুঝলাম না। গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি 2টা বাজে, তাই দিলাম এক ঘুম। ঘুমানোর আগে সিয়ামকে বললাম, শান্ত, সুমন, সিয়াম এদের বলতে যেন কাল সকাল সকাল চলে আসে, আর শান্ত যেন জেনিয়াকে নিয়ে আসে। বলেই ঘুমিয়ে গেলাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো। উঠতেই মা বলল, নবাবজাদা বিয়ে করতে যাবেন, আর কিছু সময় বাকি আছে, এখনো শপিং করেননি কেন? ভালো কথা, কালকে রাতে বিয়ের কথা বলতে ভুলে গেছি। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমাদের তো বলতে মনেই ছিল না। তোর শ্বশুর কল করে বলেছে কাল রাতে। ও আচ্ছা, এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সব হারামিগুলো এসে পড়েছে। তারপর তাদের নিয়ে শপিংয়ে চলে গেলাম। যাওয়ার সময় জবার বাবাকে কল করে বললাম যে এটা জবাকে পাঠিয়ে দিতে। এটা শুনে সিয়াম খুশিতে লাফানো শুরু করে দিয়েছে। তারপর শপিং করে বাসায় গেলাম। গিয়ে দেখি জবার বাবা মা জবাকে নিয়ে চলে এসেছে। তাদের সাথে দেখি ফয়সাল ভাইও আছে। তখন ফয়সাল ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রুমে গিয়ে দেখি 12টা বাজে। তারপর গোসল সেরে নিলাম। পরে মা এসে রেডি হওয়ার জন্য বলে গেল। তারপর রেডি হয়ে সবাই 1টার দিকে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে, মানে বাসর ঘরের সামনে। হারামিগুলো টাকা ছাড়া ভিতর যেতে দেবে না, তাও আরো 50,000 টাকা দিয়ে ভিতরে যেতে হবে। যাওয়ার সময় বললো বিড়ালটা যেন ভালো করে মারি। কি আর করার, ভিতর যেতে হলে দিতেই হবে, তাই দিয়ে দিলাম। পরে ভিতরে গেলাম। গিয়েই তো আমি অবাক, বউ আমার ঘুমটা খুলে বসে আছে। আমাকে দেখেই এগিয়ে এসে সালাম করলো
আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি জানবো এভাবে তাকিয়ে আছেন কেন? আমি সব জানি, আর এটাও জানি তোমার আর আমার বিয়ে। কি মনে করছো আমি তোমার ফোন নাম্বারটি সেভ করে রাখছি? তোমার সব নাম্বারই আমার ফোনে সেভ করা। যখন দেখি তুমি কল দিছো তখন আমি সুইসাইডের কথা বলি। ও তাহলে সব যখন জেনেই গেছো তাহলে বাকি কাজ করে ফেলি। আই না না, কোনো দোষ তুমি না। কে শোনে কার কথা? আমার ঠোঁট ডুবিয়ে দিলাম নিধির ঠোঁটে। বাকিটা ইতিহাস। এভাবেই পূর্ণতা পেল আর একটা ভালোবাসার গল্প। গল্পটা এখানেই শেষ হলো। হ্যাপি এন্ডিং।